ন্যাটোর মধ্যে কোন্দল তৈরি করছে পুতিন। ইউক্রেনকে গোয়েন্দা তথ্য দেবে যুক্তরাষ্ট্র। টমাহক মিসাইল বিবেচনায় যুক্তরাষ্ট্র। মার্কিন হামলায় ভেনেজুয়েলার নৌকা ধ্বংস। সুপ্রিয় দর্শক, বিশ্ব সংযোগে আপনাদের স্বাগতম। কেমন আছেন আপনারা? নিশ্চয়ই ভালো, আমরাও ভালো আছি। আপনাদের সঙ্গে আজকে আমি রয়েছি কাজল হায়দার, আমার সঙ্গে স্টুডিওতে রয়েছেন প্রবীর বড়ুয়া চৌধুরী। প্রবীরদা, আমাদের বিশ্ব সংযোগে দর্শক এবং আমার তরফ থেকে আপনাকে স্বাগত জানাচ্ছি। ধন্যবাদ কাজল ভাই। আমরা প্রথমে দর্শকদের প্রতি এপিসোডের মধ্যে আজকে ধন্যবাদ জানাচ্ছি। আমাদের প্রচুর কমেন্ট আসছে। আমরা ধন্য যে আমাদের ভিডিওগুলো আপনারা দেখছেন, বিশ্লেষণ করছেন, মতামত জানাচ্ছেন, আর ক্ষমা চেয়ে নিচ্ছি বরাবরের মতো। আজকেও ক্ষমা চাচ্ছি, কারণ হচ্ছে সবগুলো কমেন্ট পড়া আসলে সম্ভব না। তো ভবিষ্যতে আমরা এই লেন্থটা বাড়ানোর চিন্তা ভাবনা করছি। তো প্রথম আমরা কমেন্ট সেকশনে চলে যায়। জাহানারা রহমান নামে একজন লিখছেন, ট্রাম্প হলো একটা শয়তান, যেমন প্রতিজ্ঞা করেছিল মুসলিমদের জাহান্নামে নেবে, তেমনি ট্রাম্পের প্রতিজ্ঞা হলো মুসলমানদের শান্তিতে থাকতে দেবে না। উনি ওনার ব্যক্তিগত মন্তব্য জানিয়েছেন। শাহজালাল নামে আরেকজন দর্শক লিখছেন, ট্রাম্প অ্যান্ড প্রেসিডেন্ট অফ ইউক্রেন বোথ আর জোকার, দে আর নট কেয়ার অ্যাবাউট দেয়ার নেশন, ট্রাম্প ওয়ান্ট দ্য নোবেল প্রাইজ, ইউক্রেন ওয়ান্ট জয়েন টু নেটো, রিমেন ওয়ার্ল্ড এনজয় দ্য ড্রামা। উনি সুন্দর একটা কথা বলে, যে যা স্বার্থ নিয়ে আসলে ট্রাম্প ব্যস্ত তার নোবেল নিয়ে, নোবেল পাওয়া নিয়ে, ইউক্রেন হচ্ছে ন্যাটো, আর আমরা হচ্ছেন নীরব দর্শক। আরেক দর্শক লিখছেন, যার নাম আরমান, উনি লিখছেন, রাশিয়া চীন পৃথিবীতে বহুমেরু শাসনতন্ত্র চায়, একনায়কতন্ত্র শাসন ব্যবস্থা আমেরিকা চায় না। যে পর্যন্ত বহুমেরু শাসনতন্ত্র না হবে এই যুদ্ধগুলো থামবে না। উনি সম্ভবত ভারসাম্যের কথা বলেছেন। আগে যেমন সোভিয়েত ইউনিয়ন এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে দেশগুলো ভাগাভাগি ছিল এবং একটা ভারসাম্য ছিল, সেই কথাটাই বলতে যাচ্ছেন। আরেকজন দর্শক দিচ্ছেন, রাশিয়া চীন একসাথে হলে সবার খবর আছে। আচ্ছা, এটা আমাদের বাঙালি টাইপের একটা মন্তব্য হয়ে গেল। তো পবিত্রা ঘুরে ফিরে তো ওই রাশিয়া থেকে আমরা বের হতে পারছি না, কারণ হচ্ছে প্রতিদিন কিছু না কিছু ডেভেলপমেন্ট হচ্ছে। এখন ডেভেলপমেন্টটা যদি ভালোর জন্য হতো তাহলে আমি লক্ষ্য করলাম, আপনি লক্ষ্য করেছেন কিনা জানি না, আমি গত 2 মাস যে এপিসোড করলাম এখানে কোনো আলোচনার কথা আর কেউ বলছে না। এখন কোনো আলোচনার কথা নেই। এবং এটা আসলে আমরা সাধারণত আলোচনা ফেসতে যাওয়ার পরে, উদ্যোগ ফেসতে যাওয়ার পরে সেটা শুনি। আসলে এখন এখানে অফিসিয়ালি কোনো আলোচনা ক্লোজ করে দেওয়ার বা অফিসিয়ালি আলোচনা হবে না এই ধরনের কোনো পক্ষ থেকে বলেন। এবং গতকালকেও আমি সম্ভবত রাশিয়ার পক্ষ থেকে দেখলাম যে ওনারা এখনো বলছেন যে ইউক্রেনের সাথে তারা আলোচনায় বসতে চান বা এক ধরনের আছে। কিন্তু এটা আসলে মানে ওই যে আমাকে ডেইলি রুটিন ওয়ার্কে কিছু কথাবার্তা বলতে হয়, হ্যাঁ, মানে সবকিছু বিষয়, সেই জন্য আসলে এক ধরনের তাদের বলতে হয়, তাই বলছে। আসলে এটা আসলে কোনো ধরনের কার্যকরী কোনো কথাবার্তা নাই। আমরা 3 মাস আগে আবার যেটা দেখতে পেলাম যে এই আপনার আলোচনা নিয়ে খুব দৌড়াদৌড়ি, আলাস্কা থেকে ওভাল অফিস, আবার মস্কোতে ডাকা হলো, ওরা বললো না জেনেভায় বসবে, অনেক কিছু আমরা আশায় বুক বেঁধেছিলাম। যাক, আমার প্রশ্ন হচ্ছে আপনার কাছে, ন্যাটোর মধ্যে এক ধরনের কোন্দল সৃষ্টি করছে পুতিন, এই এলিগেশনটা তাকে দেওয়া হয়েছে। এখন তো কোনোভাবে তো রাশিয়ার সাথে পারা যাচ্ছে না, দুর্নাম দিয়ে যদি ওনাকে থামানো যায়, এটা নিয়ে কিছু বলেন। এটা আপনার কাছে মানে একটা, আমি যেটা বলবো যে আমরা আসলে যুদ্ধক্ষেত্রে যেটা দেখি যে শত্রুর পক্ষের শিবিরে ঢুকে বা শত্রুপক্ষের মাঝখানে ঢুকে এক ধরনের প্যানিক সৃষ্টি করা, এক ধরনের তাদের মধ্যে একটা অন্তর্কন্দল সৃষ্টি করা, আসলে পুতিন সেই পুরনো পদ্ধতিটাই আসলে এই যুদ্ধে অ্যাপ্লাই করছে। বিষয়টা আসলে কিরকম? বিষয়টা হচ্ছে মানে খুব সুকৌশলে উনি ইউক্রেনকে একদিকে উনি সমান্তালে আক্রমণ করে যাচ্ছে, ইউক্রেনের যা মানে বিভিন্ন মিসাইল, ড্রোন যা দিয়ে আক্রমণ করা দরকার তা করছে। আবার পক্ষান্তরে উনি পাশাপাশি যে স্টেটগুলো আছে ইউরোপের, যেগুলো ন্যাটোভুক্ত দেশ, যারা ন্যাটোর মধ্যে আছে, সেই সব দেশের মধ্যে মানে যাদেরকে নিয়ে উনার অস্বস্তি তাদেরকে উনি টেনশনে রেখেছেন। যেমন উনি ধরেছেন পোল্যান্ডকে, কারণ পোল্যান্ডকে আপনি জানেন যে পোল্যান্ডের দিয়ে করিডোর যে ব্যবহার করে ইউরোপ থেকে যত অস্ত্র, খাদ্য যা আছে সবগুলো দিক দিয়ে আসছে, এবং এই জন্য পোল্যান্ড করে মোটামুটি। এরপর দিলেন উনি এস্তোনিয়া এবং রোমানিয়াকে নিয়ে, এবং এস্তোনিয়া রোমানিয়ার বিষয়টা হচ্ছে খুব মজার কিছু হয়, জাস্ট ফাইটার পাঠিয়ে একটা ফাইটারটা ওখানে ঘুরিয়ে চলে আসছে। এই ফাইটার পাঠানোর পর যেটা ঝামেলা যেটা হয়েছে সেটা হচ্ছে পুতিনের আসলে চেহারা সবাই দেখে ফেলেছে। পুতিন কখন কাকে মেরে অ্যাটাক করে বসবে এই ধরনের কোনো ধরনের নিশ্চয়তা নেই, কারণ ইউক্রেনে 3 বছর ধরে উনি আসলে যুদ্ধ করে যাচ্ছে।
এরপরে যেটা হয়েছে, পোল্যান্ডের প্রধানমন্ত্রী বা পোল্যান্ডের সরকার সেটাতে একটু ঘাবড়ে গেল ড্রোনটা যাওয়ার পরে। এস্তোনিয়াতে যেটা হলো, এস্তোনিয়ার তো রীতিমতো মানে ওদের প্রধানমন্ত্রী ন্যাটো মহাসচিবকে বললেন যে আমরা একটা এই বিষয়ে একটা মানে বৈঠক বা এগুলো করতে চাই। এইটা উনি কেন করতে চাইলেন, এইটা করতে চাওয়ার পিছনের কারণটা কি ছিল সেটা তো এস্তোনিয়ার প্রধানমন্ত্রী জানেন, কিন্তু সবচেয়ে ইন্টারেস্টিং বিষয় হচ্ছে নেটোর মহাসচিব খেপে গেলেন। এই ধরনের ওটাকে উনি এক ধরনের বলতে গেলে উনি বলেন যে এটা আসলে মানে এই সময় এটা প্রয়োজন ছিল না। এই জন্য এইটার জন্য এখন যেটা হলো, নেটোর মধ্যে কেউ মহাসচিবের পক্ষে গেলেন, কেউ আপনার এস্তোনিয়ার পক্ষে গেলেন। মহাসচিবের পক্ষে গিয়েছেন তোদের দুই একটা দেশের পররাষ্ট্র মন্ত্রী গতকাল প্রশ্ন বলেছেন যে এইভাবে যদি বারবার আর্টিকেল 4টাকে টেনে নিয়ে আসা হয় তাহলে আর্টিকেল 4টা এখন বিষয় হচ্ছে আর্টিকেল 4 তাদের হচ্ছে রক্ষা কবচ। আর্টিকেল 4 দিয়ে তারা অনুযায়ী দিয়ে তারা আসলে ইউক্রেনের যেহেতু ইউক্রেন অ্যাটাক হওয়ার পর থেকে এইটা কিন্তু তাদের এদের সামনে চলে এসছে, ন্যাটোভুক্ত দেশগুলো এদের সামনে চলে এসছে। তারা কিন্তু বারবার চাইছে যে এইটাকে সামনে। এখন ন্যাটো মহাসচিবের মাথার মধ্যে আসলে যেটা দুশ্চিন্তা ঢুকেছে সেটা হচ্ছে এই যে আর্টিকেল 4টা যদি বারবার আলোচিত হয় তাহলে এটা কিন্তু কার্যকারিতা নিয়ে প্রশ্ন থেকে যাচ্ছে, দুর্বল হয়ে যাচ্ছে। এখন বারবার উনি বলছেন যে ভাই এই আর্টিকেল 4 নিয়ে কথা বলা যাবে না। এইটাই নিয়ে এখন মোটামুটি, এবং এটা ফক্স নিউজ, আপনি জানেন ফক্স নিউজে করে ফেলে যে মহাসচিবের সাথে এস্তোনিয়ার প্রধানমন্ত্রী এটা উচ্চ বাক্য হয়েছে, এবং এটাতে যেটা হচ্ছে লিথুনিয়ার থেকে এরা পররাষ্ট্রমন্ত্রী, উনি আগে সাবেক সহকারী মহাসচিব ছিলেন, উনিও পক্ষে নিয়েছে। এখন এই যে দুই পক্ষ তিন পক্ষ হয়েছে এবং এদের মধ্যে যে একটা দ্বন্দ্ব তৈরি হয়ে যাচ্ছে, কোন্দল তৈরি হয়েছে প্রকাশ্য। আমরা যেটা বারবার সন্দেহ করছিলাম বা আমরা দেখে এসেছি যে 32টা দেশ, আপনি 2টা দেশ বাদ দেন, কানাডা আমেরিকা ছাড়া যে রাষ্ট্রগুলো ইউরোপের মধ্যে আছে বাকি 30টা, এদের মধ্যে সীমান্ত ঘেঁষা এবং সীমান্ত ঘেঁষা দেশগুলোর মধ্যে সমস্যা থেকেই থাকে এবং আর এদের মধ্যে মতবিরোধেরই সুযোগটা আসলে রাশিয়া নিচ্ছে। কারণ জানে যে আবার এদের মধ্যে অনেকে আবার রাশিয়াকেও সাপোর্ট করে, কারণ হ্যাঁ, এবং তুরস্ককে নিয়ে একটা অস্বস্তি আছে। হ্যাঁ, তুরস্ককে নিয়ে আবার অনেকে যারা তেল কিনছে, হ্যাঁ, ইউরোপের 3-4টা কান্ট্রি রাশিয়া থেকে এখনো তেল কিনছে কম দামে তাদের অর্থনীতি ঠিক রাখতে। এখন তারা তো আবার এই ভয় পাচ্ছে আমরা যদি রাশিয়ার পক্ষে চলে যাই তাহলে পুরো ইউরোপ আমাদের বিপক্ষে চলে যাবে। মানে মোট কথা হচ্ছে ইউরোপের কেউ আর স্বস্তিতে নাই। এবং সবচেয়ে বড় বিষয় যেটা মনে করা হতো, যে কিছুদিন আগেও যেটা মনে করা হতো সেটা হচ্ছে তাদের ইউনিটি বা তাদের একতার ক্ষেত্রে যেটা মনে হতো না, এটা আসলে তারা সবাই একদিকেই বন্ডিং, তারা ইউরোপিয়ান বললে সবাই একদিকে, ন্যাটো বললে সবাই একদিকে। এই বিষয়টা মানে এটা আসলে এই ঝামেলাটা না আসলে, এই সমস্যাটা না আসলে কিন্তু এটা পরিষ্কার হতো না। এবং এই পুতিন এই অবশ্যই এটাতে তাকে বুদ্ধি দেওয়ার জন্য কেউ না কেউ আছেন, এই জিনিসটা কেউ দেখিয়ে দিয়েছেন। নইলে আপনি খেয়াল করবেন যে পোল্যান্ডের কেউ একটু সামান্য হালকা পাতলা থ্রেট দিলেও এস্তোনিয়া বা রোমানিয়ার ক্ষেত্রে আসলে পুতিন এই মুহূর্তে যাওয়ার কোনো প্রয়োজন ছিল না। এটা আসলে এক ধরনের অ্যাডভান্স একটা, আমরা যে যুদ্ধের যে কৌশল, অ্যাডভান্স কৌশলে উনি আসলে এই কাজটা করেছেন। এবং এই জিনিসটা করার পরে কিন্তু আমরা ফলটা দেখছি। ফলটা কি হচ্ছে? ফলটা হচ্ছে আপনার এই জিনিসটা কিন্তু তারা ভয় পেয়ে গেছে, ভয় থেকে এখন দ্বিধাগ্রস্ত, এবং তাতে একটা কোন্দল তৈরি হয়েছে। এবং এই যে মানে এক ধরনের লুকোচুরি, যে আর্টিকেল 4টাকে সামনে আনতে চাচ্ছে না তারা, তাদের নিরাপত্তার খাতিরে এই জিনিসটাকে তোলা যাবে না, এইটা কিন্তু আবার তাদেরকে অসন্তুষ্ট করছে। এই যে 3-4টা কাজ একটি মানে আমরা বলি না এক ঢিলে দু পাখি মারা, এখানে আমার কাছে যেটা মনে হচ্ছে পুতিন এক ঢিলে আসলে 2 না 3 থেকে 4টা পাখি আসলে মেরে দিয়েছে। এইটাই হচ্ছে এখানে পুতিনের একদম সাকসেস যদি বলতে চান যুদ্ধক্ষেত্রে, এটা কিন্তু বিশাল একটা সাকসেস। আপনার যেটা বলছেন ইউক্রেনের বিরুদ্ধে তার সেনাবাহিনী যুদ্ধ করছে, পররাষ্ট্র মন্ত্রণালয় করতেছে ইউরোপের বিরুদ্ধে রাস্তা নাবো। আবার আমি বৃহস্পতিবার রাতে পুতিন যে একটা অনুষ্ঠানে বক্তব্য দিচ্ছিল, তার ভাষণটা শুনছিলাম, ইংরেজির ট্রান্সলেট যেটা হয়ে আসছিল সেটা দেখছিলাম। সেটাতে এত কিছুর পরও তিনি বলছেন আপনারা নিশ্চিন্তে ঘুমান, আপনাদের কোনো ভয় নেই, আপনারা অযথা জনগণকে বলছে, ইউরোপের জনগণ আপনাদের সরকারের মাথা নষ্ট হয়ে গেছে, তারা অযথা ভীত হচ্ছে। উনি আবার সমবেদনাও জানাচ্ছেন। আমার কাছে যেটা মনে হয় যে আসলে আমরা যদি ট্রাম্পের ক্যারেক্টারটা রাখি ইন্টারন্যাশনালি এবং পুতিনের ক্যারেক্টারটা রাখি, সেটা হচ্ছে পুতিন কথা কম বলেন, ট্রাম্প যতটা কথা বলেন, যতটা নিজেকে ইয়ে করেন, পুতিন সেই করতে আমরা হয়তো মাসে খুব বেশি হলে 4-5 বার ওনাকে ভোকাল হতে দেখি, তাও হয় কিনা আসলে তার ইয়ে না, তার স্টেটের যারা আছেন যারা বিভিন্ন তারা কথা বলেন। কিন্তু পুতিনের এই বিষয়টা, এই রোল প্লেটা তার হচ্ছে পুতিন যখন কোনো কিছু বলেন বাড়তি কথা বলেন না, এবং উনি খুব স্ট্রেইট কথা বলেন, এবং
এই যে তার এই যে যদি উনি কোনো কৌশলে কিছু বলে থাকেন, আপনি যেটা বলছেন যে আসলে শান্তিতে ঘুমান, উনি আসলে শান্তিতে থাকতে দিচ্ছেন না, কিন্তু এটা কিন্তু ননসেন্স, আসলে ওনার থ্রেডটা কিন্তু ঠিকই রয়ে যাচ্ছে। উনি হয়তো বলছেন মুখে শান্তিতে থাকেন, কিন্তু তার যেই থ্রেড সেটা কিন্তু রয়ে যাচ্ছে। তাকে কিন্তু এই কথায় কিন্তু আমার কাছে, আপনিও বলবেন যে আমার কাছে মনে হচ্ছে না যে ইউরোপিয়ানরা আসলে শান্তিতে ঘুমাতে পারবে, বা পার্শ্ববর্তী সব ইউরোপিয়ান না, এই পার্শ্ববর্তী যারা টেনশনে আছেন যেসব দেশের, ওরা কিন্তু আসলে শান্তিতে ঘুমাতে পারবে আমার কাছে মনে হচ্ছে না। কারণ পুতিনের একটা সবচেয়ে বড় যেটা সেটা আমরা আগে আলোচনা করেছি, উনি আসলে ডিফেন্সের লোক, আর্মির লোক, যার ফলে ওনার যুদ্ধ কৌশল এবং মনস্তাত্ত্বিক যে বিষয়টা সেটা আসলে সবার থেকে আসলে ভিন্ন। মানে এখন পর্যন্ত দেখবেন যে বিশ্বে ক্ষমতাশীল যারা আছেন বা যারা যুদ্ধর সাথে জড়িত, তাদের মধ্যে একমাত্র পুতিনই কিন্তু সবচাইতে বেশি সময় ধরে এবং উনি সবচাইতে ওদের গোয়েন্দা সংস্থার যে প্রধান থেকে এখানে এসে, এই জায়গা থেকে এসে এই জায়গায় এসে, সুতরাং ওনার ধারাবাহিকতার মধ্যে কিন্তু একটা দেখবেন একটা মানে একটা খুব সিস্টেমেটিক ওয়েতে উনি এগিয়ে যাচ্ছেন। এবং এর ফলে ধরেন উনি যতদিন ক্ষমতায় আছেন এর 5 বার আপনার মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট চেঞ্জ হয়েছে, তারপরে আপনার ইউরোপের বিভিন্ন দেশের রাষ্ট্রপ্রধানের চেঞ্জ হয়েছে। এবং আমি যেটা খেয়াল করলাম, যুদ্ধের পর থেকে এই প্রথম পুতিন দীর্ঘক্ষণ বক্তৃতা করেছেন, কথা বলেছেন, যদি সাংবাদিকদের তিনি উত্তর দেন, উনি ওনার বক্তব্যটা রেখেছেন। এবং ওনার বক্তব্য রাখাতে যেটা হয়েছে, আপনি যেটা বললেন, আমরা পুতিনকে যে হিসাবে চিনি, সেনাবাহিনীর লোক আসলে তেমন কোনো কথা বলে না, আর উনি তো সেনার তো। আর পুতিনও এর ব্যতিক্রম না। পুতিন তার দীর্ঘ 18 থেকে 20 বছরের এই কেরিয়ার যদি আপনি বলেন, এই রাষ্ট্রনায়কের বা বিভিন্ন সময় প্রেসিডেন্ট, বিভিন্ন সময় প্রধানমন্ত্রী, এখন তা উনি সংবিধান চেঞ্জ করে আবার প্রেসিডেন্ট, তো সব কিছু মিলিয়ে উনি কম কথা বলেন। এই জন্য হয় কি, সারা বিশ্বের মানুষ, বিশেষ করে তার বিপক্ষে যারা থাকে, আমরা যেটাকে তর্কের খাতিরে বলে শত্রুপক্ষ, তারা খুব ভয়ে থাকেন যে পুতিন কি বলছেন। কারণ পুতিন তো আর অন্য দেশের রাষ্ট্রপ্রধানদের না যে রাজনীতিবিদ, মানে কথার খেলা খেলবে, উনি স্ট্রেট ফরওয়ার্ড। এই জন্য বক্তৃতা প্রতিটা শব্দ উনি, আমার কাছে যেটা মনে হয়েছে, উনি মোটামুটি খেলছেন, ইউরোপ খেলছেন, উনি নিয়মিত খেলছেন। এবং এই যে আপনি যেটা আমরা যেটা আলোচনা করছেন শুরুতে, এই যে এই খেলাটা কিন্তু উনি, আমার কাছে কেন জানি মনে হচ্ছে উনি ফলটা কিন্তু জানতেন, যেটা ফল কি হবে, উনি দ্বন্দ্বের যে ফলটা, সেই ফলটা কিন্তু উনি আগে থেকে জানেন এবং সেই অনুযায়ী কিন্তু খেলে যাচ্ছেন। মানে এই যে প্রতিনিয়ত উনি কিন্তু দেখবেন প্রতি সপ্তাহে প্রতি ইয়েতে কিন্তু নতুন নতুন টপিক দিয়ে, নতুন নতুন ইস্যু দিয়ে কিন্তু ব্যতিব্যস্ত রাখছেন। এই জন্য তো আপনার অন্য কেউ, আপনার মার্কিন যুক্তরাষ্ট্র বলেন আর ন্যাটোভুক্ত দেশগুলা বলেন, এরা বুঝতে পারছে না যে পুতিনের পরবর্তী, এইটা এখন বিষয় এরকম হয়। আপনি যেটা খুব ভালো কথা, আমার কাছে এটা হচ্ছে পুতিন আসলে কি খেলবে, ওটা আসলে ওটার টেনশনে থাকে। মানে প্রতিপক্ষ বা আমরা যেটা যাদেরকে শত্রুপক্ষ, তারা কিন্তু এক ধরনের মানে এর মধ্যে থাকে যে পুতিন আসলে কি খেলতে পারে, কারণ খুবই নতুন কিছু দিচ্ছেন বা ভিন্ন ধরনের দিচ্ছেন, যেটা আসলে আগে থেকে আজ করা যাচ্ছে না। এখন যেটা বলছিলাম, আপনার পুতিনের বিষয়গুলো আসলে প্রেডিক্ট করা খুব মুশকিল। আর যেটা হচ্ছে, আপনি একটা জিনিস দেখেন, 3.5 বছর যুদ্ধ হয়ে গেল, এই যে পোল্যান্ড বলেন, এস্তোনিয়া বলেন, রোমানিয়া বলেন, এদেরকে কিন্তু কখনো রাশিয়া নাড়ায়নি। তাহলে রাশিয়া ভালো করে জানে যে আমার সেনাবাহিনী খুব ভালো হ্যান্ডেল করছে ইউক্রেনকে। এবং এই 3.5 বছর যে নিষেধাজ্ঞা দিয়েছে ইউরোপে, মার্কিন যুক্তরাষ্ট্র, ন্যাটো বা ইউরোপিয়ান ইউনিয়ন যাই বলেন, রাশিয়াকে, রাশিয়ার অর্থনীতি জিডিপিতে ভালো হলো, স্বস্তি কিন্তু নাই, অস্বস্তি, এই যে টেনশন, অস্বস্তি, এইটাই সে ফেরত দিতে চাচ্ছে এবং ফেরত দিয়েছে অলরেডি। নাহলে ইউরোপিয়ানরা এত সুন্দর সুন্দর মানুষ, 6 ফিটের লম্বা, মেয়েগুলো এত দুর্দান্ত, তাদের কালচার এত সুন্দর, ওদের হাঁটা চলার মধ্যে কেমন জানি একটা টেনশন বা একটা নিরাপত্তার খোঁজ, বা কখন একটা ড্রোন এসে পড়ে, যেমন জার্মানির একটা, জার্মানি বিমানবন্দরের আপনার বিমানবন্দর বন্ধ করে দিতে হয়েছে কয়েক ঘন্টার জন্য। তাহলে আপনার বড় ইউরোপের যে বড় দেশগুলা ছাড়াও ছোট দেশগুলো, মনে করেন আপনি কিছুতে গত বৃহস্পতিবার একটা এপিসোডে বলেছিলেন যে ডেনমার্ক কোনো কিছুতে নাই। আমরা তো সম্ভবত এস্তোনিয়াকেও তেমন একটা, রোমানিয়াকে এমন একটা, পোল্যান্ড জানি যে পোল্যান্ড একটা কি ফ্যাক্টর, কিছুটা শক্তি আছে এবং কি ফ্যাক্টর, দেশটাই হচ্ছে কি ফ্যাক্টর, এই জন্য পোল্যান্ড আসে। কিন্তু এস্তোনিয়া, রোমানিয়া, ডেনমার্ক, এগুলাকেও মোটামুটি, এগুলাকে আমার যেটা মনে হয়, ব্যক্তিগত মতামত, এই নিউজগুলো ঘেটে যেটা আমার মনে হয়েছে, সেটা হচ্ছে এই দেশগুলো এখন ফ্রান্স, জার্মান বা মার্কিন যুক্তরাষ্ট্রের উপরে একটা প্রেশার ক্রিয়েট করতে পারবে, যে দেশের জনগণের তরফ থেকে যে এই যুদ্ধটা আসলে বন্ধ করা হোক। চাইছে আসলে আমার কাছে যেটা মনে হচ্ছে, আপনি যেটা বলছেন, এটাই আসলে পুতিন চাইছে, যে এই সমস্যাগুলোর
ওদের রাষ্ট্রগুলো ভিতর থেকে আসুক, রাষ্ট্রগুলো এটাতে পড়ুক, এবং দেন ওরা হচ্ছে ইউএসএ কে বা নেটোকে একটা কম্বাইন্ড একটা চাপ দেবে। এই বিষয়টা আসলে চাইছে, এইটা চাইছে বলেই হয়তো আমার কাছে যেটা মনে হচ্ছে যে পুতিনকে একটু টেনশন রাখার জন্য আবার নতুন শুধু অস্ত্র কথা আমেরিকা বলছে। এই সেগমেন্টে আসছি আমরা। হ্যাঁ, এই জন্য এই বিষয়টা বলছে, তারা একটা জিনিস বুঝতে পারছে যে আসলে যে পুতিন নেক্সট যেটা মানে খেলবেন সেটা আসলে তাদের জন্য আসলে একটু টাফ হয়ে যাবে। আচ্ছা, যেটা বলছিলাম কিছুদিন আগে আমরা জানতাম যে টমাহক দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ইউক্রেনকে দিবে, এটা নিয়ে রাশিয়ার আপত্তি আছে। রাশিয়া বলেছে এটা কোনো গেম চেঞ্জার হবে না, যুদ্ধতে যেভাবে আছে সেভাবে থাকবে, আর এটা এখনো ফাইনাল ডিসিশন নেওয়া হয়নি। আর যদি আপনি পূর্বাঞ্চল দখলের কথা বলেন, ইউক্রেনে রাশিয়ার দাবি করছে 4714 বর্গ কিলোমিটার দখল করেছে, আর ইউএসএ বলছে সেটা 3440 বর্গ মিটার। খুব একটা ডিফারেন্স, খুব একটা ডিফারেন্স। তারপর যেটা এখন আমরা সবসময় বলে থাকি যে ট্রাম্প টেনে আনতেছেন ন্যাটোকে যুদ্ধতে, তার একটা হচ্ছে যে রাশিয়ার যেখানে জ্বালানি অবকাঠামো আছে, এখানকার যে লক্ষ্যবস্তু যেখানে আঘাত হানলে সবচেয়ে বেশি ক্ষতি হবে সেসব জায়গার গোয়েন্দা তথ্য ইউক্রেনকে দিবে। এটা তো আরেক ধরনের। আমার কাছে একটা প্রশ্ন হচ্ছে, এতদিন কি গোয়েন্দা তথ্য ইউক্রেনকে দেওয়া হয়নি? কারণ যুদ্ধ কিন্তু তাদের বন্ধুত্ব বা মিত্রতা যুদ্ধ কিন্তু অনেক দিন, 3 বছর 3.5 বছর নতুন করে আসলে ইউক্রেনকে আসলে দেয়ার কি আছে সেটা বোঝা। সেটা আমি একটু এই জিনিসটার মধ্যে আসলে আমি একটু হতে চাচ্ছিলাম যে এটা কি টমাহক দিয়ে কিভাবে অ্যাটাক করা যায় সেই কারণে কে প্রমোট করার জন্য এই ধরনের ইনফরমেশন দেওয়া হচ্ছে কিনা, এটাও একটা চিন্তার বিষয় আসলে তাদের। আসলে এই কিন্তু যেটা বলেছে পুতিন বা রাশিয়ার পক্ষ থেকে যেটা বলা হচ্ছে, আসলে এই ধরনের চিন্তাতে যেটা ঝামেলা যুদ্ধের, তাপে যেটা বললেন যে গেম চেঞ্জার হবে না, কিন্তু যেটা ঝামেলা হচ্ছে সরাসরি ইউএস এর অ্যাটাকটাকে তখন সরাসরি হয়ে যাবে, এবং কিন্তু একটা থ্রেট দিয়ে রেখেছে, এবং এটার জন্য ইউএসএ বা যারাই এটাকে সাপোর্ট করবে তাদেরকে এটার জন্য কারণ হচ্ছে আপনার রাশিয়ার যে ক্ষেপণাস্ত্রগুলো বিভিন্ন মাত্রার রয়েছে, স্বল্প, মধ্য এবং দূরপাল্লার। আমরা যেগুলো এমনও ক্ষেপণাস্ত্র তাদের রয়েছে যেটা মার্কিন যুক্তরাষ্ট্রে আঘাত করতে পারবে। কিন্তু এখন যদি টমাহক তো মার্কিন যুক্তরাষ্ট্রের ক্ষেপণাস্ত্র ধরেন ইউরোপীয় কান্ট্রি দিয়ে এটা ইউক্রেনকে দিল, তাই এখানে তো রাশিয়ার থ্রেট দিয়ে রেখেছে, এটা তাহলে ভাবা হবে মার্কিন যুক্তরাষ্ট্র এবং ন্যাটোরা জড়িয়ে পড়ছে। তখন যে রাশিয়ার আশেপাশে বা মধ্যপ্রাচ্যের দেশগুলোতে, মনে রাখতে হবে রাশিয়ার অনেক অংশ এশিয়ার মধ্যে, এবং যে বেসগুলো রয়েছে, সেনা ক্যাম্পগুলো রয়েছে মার্কিন যুক্তরাষ্ট্র, এগুলো তো হুমকির মুখে পড়বে। হ্যাঁ, অনেকগুলো ছড়িয়ে ছিটিয়ে রয়েছে এবং সবগুলো নিরাপত্তা কিন্তু সমান না, এবং মার্কিন রণতরী কিন্তু সাগরে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে সবগুলো। হ্যাঁ, এটা ভাবতে হবে, কারণ হচ্ছে রাশিয়া তখন হয়তো ইউএসএ কে সরাসরি আপনার এই জিনিসটা মানে করতে পারবে না, মানে সরাসরি অ্যাটাকের দিকে হয়তো যাবে না, কিন্তু এই সব রণতরী বা বেসগুলোতে কিন্তু আক্রমণ করাটা খুবই সম্ভব। আমরা সাম্প্রতিক সময় এগুলো আমরা দেখেছি। কারণ যদি এগুলা টমাহক দিয়ে শুরু হয়ে গেল আক্রমণ বা থ্রেট দেখলো, তখন তো আর রাশিয়া ক্ষেপণাস্ত্র পাঠাবে না মার্কিন যুক্তরাষ্ট্রের উদ্দেশ্যে, তার রেঞ্জের মধ্যে যেগুলো আছে সেগুলো নিশ্চিত যেগুলোকে ডোবানো সম্ভব বা বেস ক্যাম্প উড়িয়ে দেওয়া সেগুলো তো টার্গেট হয়ে যাবে। এটাই ভয় হচ্ছে আমাদের তখন যুদ্ধটা আমরা যেটা বলি যে তৃতীয় বিশ্বযুদ্ধের দিকে যাবে কিনা, এটাই ভয় আমাদের সবার। আচ্ছা, আরেকটা নিউজ দিয়ে আমরা আজকে অনুষ্ঠানটা শেষ করতে যাচ্ছি, সেটা হচ্ছে আপনি জানেন গত 10-15 দিন যাবত একটা ঘটনা ঘটছে ভেনেজুয়েলা এবং মার্কিন যুক্তরাষ্ট্রের মধ্যে। আমি 10-15 দিন এই কারণে বললাম, ভেনেজুয়েলা, কিউবা, এদের সাথে মেক্সিকো, এদের সাথে কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্রের অনেক দিনের একটা খারাপ সম্পর্ক। এই কারণে ওখানে কমিউনিজম চলে, আর এরা বারবার চায় মার্কিন সমর্থিত বা পাশ্চাত্যের সমর্থিত কোনো সরকার ওখানে বসুক, কিন্তু এখানে হয়ে ওঠে না। কারণ হচ্ছে সে দেশগুলোর তেল আছে, গ্যাস আছে, অতটা উন্নত না হলো তারা কিন্তু এই যে কমিউনিজমকে ধরে রেখেছে দেশ, অর্থনীতির অনেক বেশি স্বয়ংসম্পূর্ণ। এখন এই যে আপনার মাদুরার আগে যিনি ছিলেন তার সাথেও মার্কিন যুক্তরাষ্ট্রের একটা সমস্যা ছিল, পাশ্চাত্যের সমস্যা ছিল। এখন মাদুরাকে মাদকের সাথে মিলিয়ে সীমান্তে কিন্তু বা উপকূল অঞ্চল, এখানে কিন্তু এক ধরনের সমস্যা তৈরি হচ্ছে। এটা নিয়ে একটু বলে আমরা বিদায়। এটা আসলে একটা বিষয় যে মার্কিন যুক্তরাষ্ট্র যদিও বলছে যে এটা আসলে মাদক নিয়ে সমস্যা, কিন্তু এটা ভেনেজুয়েলার সরকার বা মাদুরা এটা আসলে মেনে নিচ্ছেন না। ওদের দাবি হচ্ছে যে আসলে ওনাকে সরকার থেকে উৎখাত করার জন্য যে এই ধরনের একটা ষড়যন্ত্র বা পরিকল্পনা নিয়ে ভেনেজুয়েলার তরফ থেকে বলা হচ্ছে, এগিয়ে যাচ্ছে। এবং এখন বিষয়টা হচ্ছে আমরা জানি যে মেক্সিকো, ভেনেজুয়েলা, কিউবা, যেমন কমিউনিজম একটা ইয়ে আছে, এবং ওইখানে কিন্তু তথাকথিত সেই মাদক
এই হ্যাঁ, দৌরাত্ম্যতা আছে। কলম্বিয়াও কিন্তু রয়েছে, কলম্বিয়া এটা কিন্তু সবাই রয়েছে। জানে। হ্যাঁ, এই যে আমেরিকা এই সাইডগুলোতে এখন বিষয়টা হচ্ছে এটা সত্য, এটাকে অবশ্যই এটাকে দীর্ঘমেয়াদে আমরা যে বড় বড় মাফিয়াদের নাম শুনে নাম থাকি। শুনছে, হ্যাঁ, এই মাফিয়াগুলো কিন্তু আসলে এখানে নিয়ন্ত্রণ করে। ড্রাগ ডিলের সাথে জড়িত। এখন এই অভিযোগটা তুলে অনেক পুরনো অভিযোগ, মেক্সিকোর বিরুদ্ধে এটা অনেক পুরনো তুলে তুলে আমেরিকা এটা করে। কিন্তু বিষয়টা হচ্ছে এই জায়গায় যে আমার কাছে যেটা ইন্টারেস্টিং লাগছে, একটু যদি পিছনে যাই তাহলে হচ্ছে কিন্তু আমরা যখন কিউবা বা মেক্সিকো বা ভেনেজুয়েলা এদের সাথে কিন্তু অনেকভাবে কিন্তু ইউএসএ চেষ্টা করেছে তাদের সরকারগুলোকে ফলানো, এবং এটা কিন্তু প্রকাশ্যে, এটা এরকম না যে ভিতরে কোনো ধরনের চেষ্টা, এটা প্রকাশ্যে চেষ্টা করে ওদের করা হয়। কিন্তু আপনি যেটা বলছিলেন তারা কিন্তু মানে স্বয়ংসম্পূর্ণ, তাদের অর্থনৈতিক ভিত্তি দুর্বল না, কিন্তু তাদের এই যে ডেপটা তাদেরকে মানে ক্ষমতাচ্যুত করার জন্য এখনো পর্যন্ত সেভাবে আমরা সফলতা দেখিনি সেভাবে মার্কিন যুক্তরাষ্ট্রে। কিন্তু এইবার একটু হয়তোবা যেটা দেখা যাচ্ছে যে যদি এই ভেনেজুয়েলার প্রধান প্রেসিডেন্টের বা সরকারের এই অভিযোগটা সত্যি হয়ে থাকে যে মাদকের অভিযোগ তুলে তাকে সরকার থেকে সরানোর চেষ্টা করা হচ্ছে, এখন আমরা দেখি খুব সামান্য অভিযোগ ধরেই কিন্তু পরবর্তীতে অনেক বড় ঘটনা ঘটেছে। আমরা দেখেছি যে ইরাক যুদ্ধের সময় ইরাকে এক ধরনের এই ধরা যায় পরে কিছুই পাওয়া যায়নি, এটার জন্য পরে অনেক কথা হয়েছে আন্তর্জাতিক। এই ধরনের কিছু না, এটা কিন্তু ভেনেজুয়েলার এই অভিযোগটার ক্ষেত্রে আসলে যেটা দেখা যাচ্ছে, যদি এই অভিযোগটা সত্যি হয়ে থাকে ভেনেজুয়েলার, যে এই ধরনের একটা অভিযোগ তুলে তাকে ক্ষমতাচ্যুত করা হচ্ছে, তাহলে কিন্তু এটা আমরা বলতে পারি যে নতুন আরেকটি অ্যাঙ্গেল বা নতুন আরেকটি ধরন দিয়ে আসলে মার্কিন যুক্তরাষ্ট্র ওখানে অগ্রসর হচ্ছে। এখন সবাই হয়তো বলে দেবে যে আসলে এটা কতটা সফল হতে পারে। আচ্ছা, সুপ্রিয় দর্শক, এই আপনার ভেনেজুয়েলা, ইউরোপ, ন্যাটো, রাশিয়ার পাশাপাশি ভেনেজুয়েলার চোখ থাকবে। বিষয় সংযোগের ভিডিওগুলো দেখবেন, লাইক কমেন্টে শেয়ার করবেন, আর আমাদের এখানে আপনারা যদি কিছু জানতে চান অবশ্যই কমেন্টে জানাবেন। আবার ধন্যবাদ জানাচ্ছি, আপনারা আমাদের কমেন্ট করছেন এবং অনুষ্ঠানটা খুব ভালোভাবে নিচ্ছেন। আমরা চেষ্টা করব অনুষ্ঠানটা আরও ভালো করার জন্য। সেই প্রত্যাশা নিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। আগামীকাল আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে।